আমাকে আমি প্রথম থেকেই বলেছি যে আমি তদন্তে সব রকম সহযোগিতা করতে রাজি। পুলিশ আমাকে ৫ বার ডেকেছে। আমি ৫ বার পুলিশের কাছে গেছি এবং শেষবার গত শনিবার দিন পুলিশ আমাকে বলে দিয়েছে আপনাকে আর আসতে হবে না বলে তারা কমপ্লায়েন্স সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে। আর পার্টি আমাকে একবার ডেকেছে, আমি সেখানেও গেছি, আমার যা বলার বলেছি। আবার ডাকলে আবারও যাব। আমি সব রকম তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। কোর্ট যেদিন ডাকবে সেদিন যাব, আমার কোনো অসুবিধেই নেই। আমি এই পর্যন্ত বলতে পারি যে সম্ভবত পুলিশ তদন্ত করে কিছু পায়নি, কারণ পুলিশের কিছু পাওয়ার নেই। কিছু যেখানে কোনো ঘটনা ঘটেনি সেখানে তো কিছু পাওয়ার কোনো প্রশ্ন থাকে না। সেটা পুলিশের বিষয়, আমার তো বিষয় নয়। আমি এটা নিশ্চিতভাবেই মনে করি, যেমন আমি দেখবেন প্রথম দিনই বলেছিলাম যে ভিডিওটা যদি কুণাল ঘোষের হাতে না পড়ে সুব্রত বক্সির হাতে পড়তো তাহলে উনি এটা ছুঁড়ে ফেলে দিতেন। এটা কিসের জোরে বলেছিলাম? সুব্রত বক্সির সাথে তো আমার কোনো কথা হয়নি, কিন্তু আমি ওই মানুষটাকে যেভাবে চিনি, ওই মানুষটা আমাকে যেভাবে চেনেন, সেই ভরসার জোরে বলেছিলাম। প্রত্যেক মানুষের তো অপর মানুষ সম্পর্কে একটা ভরসা থাকে। এই যে আপনি একজন অল্প বয়সী মহিলা সাংবাদিক, এইরকম একটা অভিযোগের পরেও আমার কাছে সাক্ষাৎকার নিতে এসছেন একা একা। আপনি নিশ্চয়ই বিশ্বাস করেননি ওটা। বিশ্বাস করলে আপনিও তো আসার ভরসা পেতেন না। তাহলে তো আপনিও কোনো পুরুষ ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে আসতেন, কিন্তু তা তো আপনি আসেননি। তাহলে আপনিও ওই কথাটা বিশ্বাস করেননি। আপনি যা আমি মানুষটা সম্পর্কে আপনার একটা ধারণা আছে। ঠিক একই রকমভাবে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের সম্পর্কে আমার একটা ধারণা আছে, আমার সম্পর্কে তাদের একটা ধারণা আছে। এই ধারণার প্রতিফলন ঘটেছে। আমরা তো মানুষের ভরসা অর্জন করতে চাইছি এবং একই সঙ্গে আমরা এটা স্বীকার করছি যে মানুষ এখনও আমাদের ভরসাযোগ্য বলে মনে করছেন না। এই যে ভরসাযোগ্য বলে মনে করছেন না, আমরা যখন মনে করছি তখন নিশ্চয়ই তার কিছু কারণও আমরা মনে করছি। এই কারণগুলোর সঠিক উপশম যদি আমরা করতে পারি তাহলেই মানুষ ভরসা করবেন। যে কারণগুলোয় ভরসা করছেন না সেই কারণগুলো তো মানুষও জানেন। আবার মানুষের থেকে শিক্ষা নিয়েই সেই কারণগুলো সম্পর্কে আমরা জানি। আমাদের জানা এবং মানুষের জানা যেদিন এক সূত্রে মিলে যাবে এবং মানুষের জানা অনুযায়ী আমাদের জানাগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো, মানুষ ভরসা করবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অভিযোগ করেছেন যে বিরোধীরা কুৎসা করছে, বাংলাকে অপদস্থ করার চেষ্টা করছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসার অভিযোগ করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের পঞ্চায়েতের কর্মীরা, ব্লক স্তরের নেতাকর্মীরা আবাস যোজনায় তাদের নাম আছে এটা ঠিক না বলে তাদের নাম কাটার জন্য আবেদন করছে। আবাস যোজনার তালিকা তো বেরিয়েছে 2022 সালে, তখন কেন আবেদন করেনি? 2024 সালে এসে যখন আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার 22-23 সাল থেকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে এবং যখন আবাস যোজনার দুর্নীতি ধরবার জন্য ব্যাপক পরিমাণে তদন্ত হচ্ছে, তখন দেখুন তৃণমূলের একটার পর একটা ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তারা তাদের নাম কেটে দেওয়ার জন্য আবেদন করছেন। এটা যদি সততা হতো তাহলে সততাটা 2022-এ যেদিন জানলাম আমার নাম আবাস যোজনায় আছে সেদিনই করতাম, কিন্তু 22-এ করিনি, 23-এ করিনি, করছি 24-এর নভেম্বরে, যখন টাকাটা আসার সময়। মানে কি? মানে এতদিন ভেবেছিলাম সবার চোখের আড়ালে টাকাটা নিয়ে নেব, এখন বোঝা যাচ্ছে চোখের আড়ালে আর নেওয়া যাচ্ছে না, চোখের সামনে নিতে হবে। যাদের সামান্যতম চক্ষু লজ্জা আছে, চোখের সামনে নিতে হবে, এই বোধটা যাদের পীড়িত করছে, তারা নাম কেটে দেওয়ার জন্য আবেদন করছেন বিডিওদের কাছে। দেবাংশু ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন যে আর কবে সিপিএম 0 থেকে 1 হবে। মানে একজন সঙ্গীত শিল্পী আরজিকর ঘটনার প্রতিবাদে মানে গান লিখেছিলেন, সেই গানটাকে তুলে ধরে সিপিএমকে ট্রোল করা হচ্ছে। দেবাংশু যে রুচিবোধের ছেলে,
তাতে দেবাংশুর কাছ থেকে এটা অপ্রত্যাশিত না। এটা করে দেবাংশু নিজেই নিজেকে ছোট করছে। ও যদি মনে করে যে অরিজিৎ সিংকে বাঙালি যতটা ভালোবাসে, অরিজিৎ সিংয়ের গানের সঙ্গে আরেকটা লাইন যোগ করে দেবাংশু গাইলে বাঙালির সেই ভালোবাসার ১০০ ভাগের ১ ভাগ দেবাংশুর দিকে বর্ষিত হবে, তাহলে সেটা মূর্খামি।